হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, দেখো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে সিন্ধু সভ্যতার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে, এর পাশাপাশি আমরা সামুদ্রিক বা বৈদেশিক বাণিজ্য সম্পর্কে সিন্ধু সভ্যতার আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, প্রথমে আমরা আলোচনা করব সিন্ধু সভ্যতার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে, ঠিক আছে, যে তাদের ধর্মীয় রীতিনীতি কেমন ছিল তা নিয়ে। তো দেখো, এই ক্ষেত্রে বলা যায় যে সিন্ধু সভ্যতা কিন্তু মন্দিরবিহীন, ঠিক আছে, সেখানে কোনো মন্দিরের অস্তিত্ব কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে। এছাড়াও সিন্ধু সভ্যতার কিন্তু ধর্মীয় বিশ্বাস সম্পর্কে লিখিত কোনো বিবরণ পাওয়া যায়নি। এছাড়া যে শিলমোহরগুলি আবিষ্কৃত হয়েছে বা লিপি আবিষ্কৃত হয়েছে, সেগুলোর কিন্তু পত্রোদ্ধার করাও সম্ভব হয়নি, ঠিক আছে। তো সুতরাং প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক সাক্ষ্যের ভিত্তিতে, অর্থাৎ একাধিক যে শিলমোহর আবিষ্কৃত হয়েছে 2000টিরও বেশি, সেই শিলমোহরগুলিতে যে প্রতিকৃতি রয়েছে, সেখান থেকে সিন্ধু সভ্যতার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে কি করা হয়, অনুমান করা হয়, প্রত্নতত্ত্ববিদরা অনুমান করেন, ঠিক আছে। তো সিন্ধু সভ্যতার ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে বলা যায় যে কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি, সুতরাং প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক সাক্ষ্যের ওপর ভিত্তি করেই প্রত্নতত্ত্ববিদগণ সিন্ধু সভ্যতার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে অনুমান করে থাকেন, ঠিক আছে। তো একে একে আমরা তাদের অর্থাৎ সিন্ধু সভ্যতার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তো দেখো, প্রথমতম তারা যে উপাসনা করতো তা হলো মাতৃকা দেবীর পূজা বা মাতৃ দেবীর পূজা অর্চনা করতো, ঠিক আছে, সিন্ধু সভ্যতার অধিবাসীগণ, ঠিক আছে। যেমন দেখো, বলা হয়েছে যে সিন্ধু উপত্যকার খনন কার্যে প্রচুর টেরাকোটা বা পোড়া মাটির মূর্তিতে বা বলা যায় যে শিলমোহরে নারীর মূর্তি পাওয়া গেছে, ঠিক আছে, যা ধরিত্রী মাতা বা উর্বরতার দেবীর আরাধনাকে কি করে, ইঙ্গিত করে। অর্থাৎ সিন্ধু সভ্যতা থেকে যে একাধিক শিলমোহর আবিষ্কৃত হয়েছে 2000টিরও বেশি, সেই শিলমোহরগুলির মধ্যে অধিকাংশ শিলমোহরে দেখা যায় কি, নারী মূর্তি, ঠিক আছে। তো সেখান থেকেই অনুমান করা যায় যে সিন্ধু সভ্যতায় মাতৃকা দেবী বা মাতৃদেবীর পূজা অর্চনা করা হতো, ঠিক আছে। এছাড়াও দেখা যায় একটি শিলমোহরে যে একজন নারীর গর্ভ থেকে একটি চারা গাছ নির্গত হচ্ছে, ঠিক আছে, তো তাকে উর্বরতার দেবী হিসেবে বিবেচনা করা হয়েছে। তো প্রত্নতত্ত্ববিদগণ বলেন যে এই যে মাতৃকা দেবী, তারা মূলত উর্বরতার দেবী হিসেবে কি হতো, পূজিত হতেন সিন্ধু সভ্যতায়। তাহলে সিন্ধু সভ্যতায় মানুষেরা কিসের উপাসনা করতেন, মাতৃদেবীর উপাসনা করতেন, ঠিক আছে। তো শিলমোহর থেকে এটি জানা যায়। এছাড়া তারা পশুপতি শিবেরও আরাধনা করতেন। যেমন দেখো, বলা হয়েছে যে মহেঞ্জোদারোতে প্রাপ্ত একটি শিলমোহরে দেখা যায় যে একটি ত্রিমুখী শিলমোহরে, ঠিক আছে, একজন ত্রিমুখ বিশিষ্ট একজন যোগী পুরুষের মূর্তি দেখা যায়, ঠিক আছে। তো ঐতিহাসিক জন মার্শালের মতে এটি কি পশুপতি শিব বা শিবের আদি রূপ। অর্থাৎ মহেঞ্জোদারোতে একটি শিলমোহর আবিষ্কৃত হয়েছে, সেখানে দেখা যায় যে 3 মুখ বিশিষ্ট একজন পুরুষ দেবতা যোগাসনে ধ্যানমগ্ন, ঠিক আছে। তো জন মার্শাল বলেন যে যেহেতু এই শিলমোহরের চারদিকে কি রয়েছে, বাঘ, হাতি, মহিষ, গন্ডারের সহাবস্থান রয়েছে, সুতরাং আমাদের যে শিব, তিনি কিন্তু পশুপতি শিব, ঠিক আছে, অর্থাৎ পশুদের প্রতি বা পশুদের দেবতার শিব, ঠিক আছে। তো যেহেতু তার চারপাশে একাধিক কি রয়েছে, পশু রয়েছে, সুতরাং তিনি একজন পশুপতি, আর পশুপতি হলেন কি শিব। তাই সিন্ধু সভ্যতায় শিবের আদি রূপ বা বলা যায় যে শিবকে আদি শিব হিসেবে পূজিত হতেন বা শিবের পূজা অর্চনা প্রচলিত ছিল বলে প্রত্নতত্ত্ববিদগণরা মনে করেন, ঠিক আছে। তো এই শিবকে আদি শিব বা প্রোটো-শিবা হিসেবে উল্লেখ করা হয়েছে। তাহলে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কিসের পূজা অর্চনা করতেন, মাতৃদেবীর, এছাড়া পশুপতি শিবের, ঠিক আছে। তো শিলমোহর থেকে বা শিলমোহরে প্রাপ্ত প্রতিকৃতি থেকে এটি অনুমান করা হয়, ঠিক আছে। এবারে আমরা আলোচনা করব যে মাতৃদেবীর পাশাপাশি পশুপতি শিবের পাশাপাশি তারা কিন্তু প্রকৃতির পূজা অর্চনাও করতেন, ঠিক আছে, ও পশুরও পূজা অর্চনা করতেন। যেমন তারা পিপুল গাছের পূজা অর্চনা করতেন, ঠিক আছে, অশ্বত্থ গাছের তারা পূজা অর্চনা করতেন। এছাড়া তারা কুযুক্ত ষাঁড়, হাতি, বাঘ এবং কি কাল্পনিক এক শৃঙ্খ গন্ডারকে অত্যন্ত পবিত্র বলে মনে করতেন, ঠিক আছে, ধর্মীয় ক্ষেত্রে। অর্থাৎ সিন্ধু সভ্যতায় কিন্তু প্রকৃতি পূজার
বা প্রকৃতি পূজার অবলম্বন ছিল বা প্রচলন ছিল, ঠিক আছে। এছাড়াও তারা ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে জল ও শুদ্ধিকরণেও যথেষ্ট বিশ্বাসী ছিলেন। যেমন মহেঞ্জোদারোতে কি হয়েছে, একটি বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছে বা গ্রেট বার্থ আবিষ্কৃত হয়েছে। তো এখান থেকে অনুমান করা হয় যে কোনো সামাজিক হোক বা ধর্মীয় উৎসব হোক না কেন, সেই সময়কালে তারা সম্মিলিত স্নান বা জলের মাধ্যমে শুদ্ধিকরণের প্রথা সিন্ধু সভ্যতায় চালু ছিল বলে প্রত্নতত্ত্ববিদরা মনে করেন, ঠিক আছে। এছাড়াও কি তারা পরলোকে বিশ্বাসী ছিলেন, যেমন মৃতদেহ সৎকার করার সময় কবরে, ঠিক আছে, বা সমাধিস্থ করার সময় তারা সেই মৃতদেহের ব্যবহৃত আসবাবপত্র, অলংকার এবং কি খাবার দিত, ঠিক আছে, খাবারকেও সমাধি দিত। তো এ থেকে বোঝা যায় যে তারা পরকাল বা পরলোক বা আত্মার অমরত্বে কি করত, বিশ্বাস করত, ঠিক আছে। তো তারা মাতৃদেবীর পাশাপাশি বা পশুপতি শিবের পাশাপাশি কিসের পূজা অর্চনা করতো, প্রকৃতির। এছাড়া শুদ্ধিকরণের ওপরও তাদের যথেষ্ট বিশ্বাসী ছিল এবং তারা পরলোকেও কিন্তু বিশ্বাস করত। তো এই গেল হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আলোচনা। এবারে আমরা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার সামুদ্রিক বা বৈদেশিক বাণিজ্য সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তো এই যে বৈদেশিক বাণিজ্য, এই বৈদেশিক বাণিজ্য মূলত সমুদ্র পথে সংগঠিত হতো, ঠিক আছে। অভ্যন্তরীণ যে বাণিজ্য ছিল সেটা স্থল পথে সংগঠিত হতো, কিন্তু বৈদেশিক বাণিজ্য সংগঠিত হতো জল পথে, ঠিক আছে, বা সমুদ্র পথে। যেমন দেখো বলা হয়েছে যে ব্রোঞ্জ যুগের আন্তর্জাতিক ও সামুদ্রিক অর্থনীতির সবচেয়ে বড়, উন্নত এবং কি বিস্তৃত নেটওয়ার্ক আমরা কোথায় দেখতে পারি, এই সিন্ধু সভ্যতায়। বা বলা যায় যে এই সিন্ধু সভ্যতাতে কিন্তু বৈদেশিক বাণিজ্যের প্রচলন ছিল, ঠিক আছে। দেখো সামুদ্রিক বাণিজ্যের প্রবেশদ্বার, ঠিক আছে, প্রবেশদ্বার কোথায় ছিল, ডকইয়ার্ড বা ঘাঁটি কোথায় ছিল, যে গুজরাটের, ঠিক আছে, গুজরাটের ভোগাবো নদীর তীরে অবস্থিত লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম বন্দর ও নৌঘাঁটি। তো হরপ্পা সভ্যতা এক সুবিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিরাজমান ছিল। সেখানে একাধিক সাইট বা অঞ্চল ছিল, লোথাল, কালীবঙ্গাল, ঠিক আছে, রোপার, চানহুদারো ইত্যাদি। তো তেমনই একটি সাইট বা অঞ্চল ছিল কি, লোথাল। এই লোথালে কি দেখা যায়, একটি বন্দর বা নৌঘাঁটি দেখা যায়, ঠিক আছে, যেখানে কি হতো, এই প্রত্যাশয়টি প্রমাণ করে যে হরপ্পাবাসীরা জোয়ার ভাটার নিখুঁত বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করেছিল, ঠিক আছে। বা এই যে বন্দর, এই বন্দর দিয়ে কি হতো, বৈদেশিক বাণিজ্য সংগঠিত হতো, ঠিক আছে। এই বন্দরটি কোথায় রয়েছে, লোথালে। এটি লোথাল বর্তমানের কোথায় রয়েছে, গুজরাটে, ঠিক আছে। তো এখান থেকে জাহাজের সাহায্যে কি হতো, পারস্য উপসাগর, সুদূর মেসোপটেমিয়া এবং মেসোপটেমিয়ার যে বন্দরগুলো ছিল সেখানে পণ্য সরাসরি রপ্তানি করা হতো বা বাণিজ্য চলতো। তো এটি ছিল তাদের অর্থনীতির মূল লাইফলাইন বা ভিত্তি, ঠিক আছে। তো হরপ্পা সভ্যতায় বৈদেশিক বাণিজ্য সংগঠিত হতো, বৈদেশিক বাণিজ্যের একটি বন্দর আবিষ্কৃত হয়েছে লোথালে, ঠিক আছে। তো জানা যায় যে এখান থেকে এই বন্দরের সাহায্যে কি হতো, এই বৈদেশিক বাণিজ্য সম্পাদন হতো, ঠিক আছে। এছাড়াও দেখো সুমেরীয় সংযোগ ও মেলুহার ক্ষেত্রে বলা যায় এই মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্যের যে উদাহরণ আমরা কোথায় দেখতে পারি, তো মেসোপটেমিয়ার প্রাচীন কিউনিফর্ম লিপিতে সিন্ধু উপত্যকাকে মেলুহা বলে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। এবং বাহরাইন ছিল তাদের নৌপথের গুরুত্বপূর্ণ বাণিজ্য বিরতি কেন্দ্র। তো সেখানে বিভিন্ন শহরে হরপ্পার ঐতিহ্যবাহী শিলমোহর ও বাটখারা পাওয়া গেছে। তো এই যে মেসোপটেমিয়া রয়েছে, মেসোপটেমিয়ার শিলমোহরে মেলুহা নামের উল্লেখ পাওয়া যায়, যেখান থেকে জানা যায় যে তারা মূলত ভারতবাসী বা হরপ্পাবাসীদের মেলুহা বলে অভিহিত করত। এবং মেসোপটেমিয়ার বিভিন্ন ক্ষেত্রে হরপ্পাবাসীর একাধিক শিলমোহর আবিষ্কৃত হয়েছে। আবার হরপ্পা সভ্যতাতেও মেসোপটেমিয়ার একাধিক শিলমোহর বা বাটখারা আবিষ্কৃত হয়েছে বলে জানা যায় যে মেসোপটেমিয়ার সাথে হরপ্পাবাসীর বৈদেশিক বাণিজ্য সম্পাদন হতো। এবারে আমরা আলোচনা করব যে হরপ্পাবাসীরা কি কি রপ্তানি করতো এই বাণিজ্যের মাধ্যমে এবং কি কি আমদানি করতো। যেমন দেখো তারা কি কি রপ্তানি করতো, তারা মূলত উচ্চ মানের তুলা, সুতি বস্ত্র, হাতির দাঁতের জিনিসপত্র, সূক্ষ্ম অলংকার এবং কি মূল্যবান সেগুন কাঠ কি করতো, রপ্তানি করতো, অর্থাৎ মেসোপটেমিয়াতে পাঠাতো, ঠিক আছে। এছাড়া তারা কি কি আমদানি করতো, তারা মূলত আফগানিস্তান থেকে নীলকান্ত মণি বা ল্যাপিস লাজুলি, এছাড়া কি ও
ওমান থেকে তারা উন্নত মানের তামা এবং দক্ষিণ ভারত থেকে সোনা কি করতো, আমদানি করতো, ঠিক আছে, বা নিয়ে আসতো। এছাড়া এই যে বাণিজ্য, এই বাণিজ্যের মাধ্যম কি ছিল, ঠিক আছে। তো এক্ষেত্রে বলা যায় যে পণ্য বিনিময় ব্যবস্থা, অর্থাৎ সিন্ধু সভ্যতায় কোনো ধাতব মুদ্রার প্রমাণ মেলেনি, তারা ধাতুর ব্যবহার জানতো না, ঠিক আছে। তো মূলত পণ্য বিনিময়ের মাধ্যমে দৈনিক ও কি বৈদেশিক লেনদেন সম্পন্ন হতো, ঠিক আছে। এক সামগ্রিক পরিবর্তে অন্য সামগ্রী নেওয়া দেওয়া, এভাবেই যে পণ্য বিনিময়ের মাধ্যমে তাদের এই বাণিজ্য চলতো, ঠিক আছে। এছাড়া সুরক্ষার প্রতীক কি ছিল, শিল ছিল, যে বাণিজ্যের স্বার্থে পণ্যের বস্তার মাধ্যমে কাদা মাটির প্রলেপ দিয়ে তারা তার ওপর পাথরের সুন্দর জ্যামিতিক নকশাযুক্ত শিলমোহর দিয়ে সিল করা হতো, ঠিক আছে। এছাড়া বাটখারার সমতা, যে বাণিজ্যের সততা নিশ্চিত করতে তারা অত্যন্ত নিখুঁত ঘনকার ও চতুষ্কোণ বাটখারা ব্যবহার করতো, ঠিক আছে, যা পরিমাপের আধুনিকতা নির্দেশ করে। অর্থাৎ এই ছিল তাদের এই যে ব্যবসা বাণিজ্য সংগঠিত হতো তার মাধ্যম, ঠিক আছে। তো এই ছিল স্টুডেন্টস আজকের আলোচনা, সিন্ধু সভ্যতার বৈদেশিক বাণিজ্য এবং তাদের ধর্মীয় অবস্থা নিয়ে আজকে আলোচনার ক্লাস এতটাই। তো তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে তোমরা এই দুটো নম্বরের মধ্যে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো আজকে আলোচনা ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।